আসসালামু আলাইকুম। রাত বাড়ছে, হঠাৎ করে লাইভে আসা। যাই হোক, লাইভের শিরোনাম দেয়া আছে, হয়তো আপনারা যারা দেখছেন আপনারা হয়তো জানেনও যে আজকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে আবেদন, এটা আজকে শুরু হয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত যে 6টি বিভাগে 10,219 জনের একটা সার্কুলার, বড় একটা সার্কুলার। সো অনেকেই প্রাথমিকে শিক্ষক হওয়ার জন্য খুব প্রচেষ্টা চালায়, স্বপ্ন সাধনা অনেক কিছু। সে প্রেক্ষিতেই আসলে আমার ফেসবুকে যারা আছেন, বিশেষ করে আমার শিক্ষার্থী অনেকেই আছে যারা এবার প্রাথমিকে পরীক্ষা দেবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কেউ ডিগ্রি কমপ্লিট করেছে, এবং তারা তো আছে পাশাপাশি যাদের উপকার হয় আর কি। আমার ফেসবুক প্রোফাইলের সাথে সম্পৃক্ত যারা আছেন তারা হলে যথেষ্ট, এবং হয়তো আমি একটু গণিত ক্লাস নিই, মাঝে মধ্যে টুকটাক ক্লাস নিব গণিত বা অন্যান্য বিষয়াদি সুযোগ পেলি। তো সেক্ষেত্রে যে আমি যে ক্লাস নিব সে পরিপ্রেক্ষিতে, যেহেতু আপনাদের প্রোফাইলে আমি আছি, আমার প্রোফাইলে আপনারা আছেন, সো আপনারা সবাই আপনজন, আমি আপনাদের আপনজন, সেই হিসেবে যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবেন মেসেঞ্জারে। তো সেগুলো উত্তর দেওয়ার হয়তো বা চেষ্টা করবো। আর অনলাইনের যুগে আসলে প্রচুর ক্লাস অ্যাভেলেবল না, ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, হ্যাঁ, এরপরে কত কিছু 1 মিনিটে শেখা, 2 মিনিটে শেখা, 10 মিনিটে শেখা, কত কিছুই তো আছে। যাই হোক, আমি সেই সব কোনো কিছুর মধ্যেই নাই, প্রফেশনালও না, খুব শখের জায়গা থেকে আপনাদের সান্নিধ্যে আসা, নানাবিধ ব্যস্ততার ফাঁকে আসা, এবং এটাকে বড় করে নেওয়ার কিছু নেই। আমি আমার মতো করে ব্যাখ্যা করবো, হয়তো প্রফেশনাল জায়গা থেকে ভিডিও বানানো, এডিট করার মতো অনেক কিছুই হয়, কিন্তু না, আপনার সাথে যেভাবে আমি স্বাভাবিক লেখালেখি করি, সেভাবে স্বাভাবিক কথাবার্তার মতোই ক্লাসটা একটু ক্লাস নিব। সেই হয়তো শিরোনামে লেখাই আছে যে বাস্তব সংখ্যা সংক্রান্ত আলোচনা থাকবে, তার প্রেক্ষিতে লসাগু গসাগু এমনিতে চলে আসে, সেগুলো একটু আলোচনা থাকবে। যাক, কথা শোনা যাচ্ছে কিনা দেখি, কেউ আপনারা আছেন কিনা। বেশ কয়েকজন আছেন, বেশ কয়েকজন, 4জন, মানে অনেকেই না। আমার প্রোফাইলে 4জন মানে অনেক। আমি তো প্রফেশনাল ইয়ে করি না। যাক, আমরা যে প্রথম যে চব্বিশটা, সেটা শুরুটাই হলো বাস্তব সংখ্যা। সো সেই বিষয়ে যারা নবম দশম শ্রেণীতে পড়ে তারা তো প্রথমেই সে মানে তাদের যে গণিত বইয়ের প্রথম অধ্যায়টাই পায় বাস্তব সংখ্যা। সো এই বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু অনেক কিছুই সেটার সাথে জড়িত, এবং যারা কম্পিউটার প্রোগ্রামার তাদের কাছেও কিন্তু এই বাস্তব সংখ্যাটার প্রয়োজন পড়ে। তার বাস্তব সংখ্যা আমরা ইংলিশ তো নর্মালি রিয়েল নাম্বার জানি। তো এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমতই 2টা অংশে এদেরকে ভাগ করে দিতে পারি। 2টা অংশ মোটা দাগে আমরা ভাগ করে দিতে পারি। একটা হলো মূলদ, আর একটা হলো অমূলদ। এই মূলদ সংখ্যাটাকে নর্মালি আমরা ইংলিশে যদি করি তাহলে রেশিওনাল নাম্বার আমরা বলি। রেশিওনাল মানে বোঝা যায় এটাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যদি আমি লিখি 10, এটা কিন্তু আমরা ইচ্ছা করি লিখতে পারবো 10/1। আমি যদি লিখি 15, এটা আমরা ইচ্ছা করি 15/1 লিখতে পারবো, মানে কোনো পরিবর্তন হবে না। 3/2, 1/2, এরকম হাজার হাজার সংখ্যা যেগুলো একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। অথবা আমরা যদি একটা দশমিক সংখ্যা নিই 1.2, এটাকে আমরা লিখতে পারি 1 মানে 12/10, অর্থাৎ এই ভগ্নাংশ আকারে হয়ে গেল। সো ভগ্নাংশ আকারে যা হবে সেগুলোই আসলে মূলদ বা রেশিওনাল নাম্বার। রেশিওনাল নাম্বার আপনারা যারা দুজনে দেখবেন, আস্তে আস্তে আমি একটু জটিলতার দিকে যাবো এগুলো নিয়ে আলোচনা করতে। আর ওটা তো অমূলদ রেশিওনাল হবে না। তো রেশিওনাল যে হবে না, তাই অমূলদটাকে আগে আলাদা করে দিই, কারণ মূলদ সংখ্যাকে অনেকগুলা ভাগে আলোচনা করতে হবে, অনেকগুলো ভাগ হবে। অমূলদের আসলে এত কিছু নেই। শুরুতে অমূলদ আছে না, এখানে আমরা এভাবে লিখতে পারি অসীম, আরেকটা অমূলদ অসীম, আরেকটা শুরু লাগাই দিই অনাবৃত্ত দশমিক। এটাকে আসলে অমূলদ বলে। অসীম অনাবৃত্ত বলতে কি বুঝি? ধরেন যে একটু আগে 10/1 লিখছিলাম, তো আমরা যদি এরকম লিখি 10/3, এটাকে দেখা যাচ্ছে আমি যদি লিখি ভাগ করি ক্যালকুলেটারে, তাহলে আগে 3.3333 সারাদিনও লিখে যদি আমাদের এটা লেখাটা শেষ হয় না। অর্থাৎ আমি যদি এটাকে এভাবে লিখে দিই 10/3,
এই যে ক্যালকুলেটর ভর্তি আসছে সারাদিন ও সারা জীবন লেখা শেষ হয়ে যাবে না, এই যে শেষ করা যাবে না মানে এটাই হয়ে গেল অসীম, এটা কোনো সীমানা নেই, অর্থাৎ এটা দশমিকের পরে মান আসতেই আসে অর্থাৎ এটা সসীম নয়। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলা হচ্ছে যে অনাবৃত্ত। অনাবৃত্তটা কি মনে করেন আমরা যেহেতু এটা বারবার আসতেছে বারবার আসতেছে, ইচ্ছা করলেই 3-এর উপর কিন্তু পুনঃপুনিক দিতে পারি। 3-এর উপর পুনঃপুনিক যদি দিয়ে দিই তখন সেটা অনাবৃত্ত থাকে না, আবৃত্ত হয়ে গেছে। অনেকগুলো মান ছিল, অনেকগুলো 3 ছিল, অনেকগুলো 3 আমরা একটার মধ্যে নিয়ে আসছি এবং এটাকে একটা পুনঃপুনিক চিহ্ন দেয়। এবং এটাকে যদি আপনারা যারা জানেন বা এগুলো বুঝেন সেই তারা বুঝতে পারবেন যে সেটাকে আমরা ভগ্নাংশ দিতে পারি, সাধারণ ভগ্নাংশ আকারে। অর্থাৎ এটা গেল ফুল, যা আছে ফুলটাকে নিয়ে তারপর যার উপর পুনঃপুনিক নেই সেটা আমরা বিয়োগ করে দিলে আর নিচে যতগুলো পুনঃপুনিক আছে কতগুলো 9 দিয়ে আমরা মানে দশমিকের পরে পুনঃপুনিক আছে ওগুলো 9। আর নিয়ম আছে সেদিক দিয়ে যাচ্ছি না, আর যদি দশমিক ছাড়া পুনঃপুনিক ছাড়া থাকতো সেক্ষেত্রে 0 হতো, যেটা পুনঃপুনিক ছাড়া যায় নর্মালি 33 সেই থেকে যেটা পুনঃপুনিক নেই তো বিয়োগ দিলাম, আর একটা পুনঃপুনিক আছে সেটা 9 দিলাম। তো 33 বিয়োগ 30 ভাগের কত 9, এর উপরে থাকতেছে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 10 আর এখানে আছে 3 অর্থাৎ 10 ভাগের 3। অর্থাৎ আমরা ওই যে শুরু করছিলাম 10 ভাগের 3, যদি আমরা এটাকে আবৃত্ত করে দিলি তো দেখা যাচ্ছে যে ওটা আমাদের একটা ভগ্নাংশ চলে আসে। তো ভগ্নাংশ যদি চলে আসে তখন কিন্তু আমাদের এই রেশনাল নাম্বারের মধ্যে পড়ে যায়, তখন সেটার অমূলক থাকে না। আবৃত্ত যখন হবে তখন আর মানে আমাদের এই রেশনাল নাম্বারের মধ্যে চলে যাবে, সেই ক্ষেত্রে অমূলকটা থাকবে না। তো ইররেশনাল যেটাকে বলে আর কি, ইররেশনাল অমূলকটা থাকবে না যদি আমরা আবৃত্ত করে ফেলি। আবৃত্ত অনেকভাবে করা যায়, যদি আমরা এমন আছে যে কোনো একটা সংখ্যা 2 এর পরে 25 আসতে আছে 25, তো আমরা ইচ্ছা করলে লিখতে পারি 2.25 পুনঃপুনিক, 3টা হইতে পারে 5টা 7টা অনেক কিছু হইতে পারে। যাক, তাহলে আমরা এটা অন্তত মোটার আগে বুঝতে পারলাম যে অসীম যদি হয় এবং তার যদি আবৃত্ত না করা যায় বা না করি তাহলে সেটা অনাবৃত্ত থাকবে, এবং এই অনাবৃত্তটাকে আসলে আমরা অমূলক বলবো, অসীম অনাবৃত্ত। তো এরকম আমরা একটা সংখ্যা লিখি, হ্যাঁ লিখলাম যে 3 আমাদের পাই আছে, যেন পাইয়ের মান জানি যে 3.1416, কিন্তু পাইয়ের মান আসলে 3.1416 এমনটা না, আরো অনেক বড় সড়ো। তো দেখা যাচ্ছে যে সারা জীবন লিখাও মানে আমরা পাইয়ের মান কিন্তু শেষ করতে পারি না। কারণ আমরা যদি হয় এরকম যে পাই ইকুয়াল করে চাপ দিলে 3.1415 ডট 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 ডট, হ্যাঁ এরকম আসতেছে 158, হ্যাঁ এরকম ডট 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 আসতেছে। এখন এইটা যদি আমি শেষ না করি এবং আমাদের হচ্ছে 14 পরবর্তী কোনো মিল নাই, সো যদি একও আসতো আমরা এটা দেখা যাচ্ছে যে আবৃত করতে পারতাম কোনো, যেহেতু আমরা মিল নাই সেক্ষেত্রে এটা অমিল, মানে কি এটা অসীম থেকেই যাবে। এই যে অসীমত্ব এবং তাদেরকে আবৃত্ত করা যাচ্ছে না, সেই হিসাবে এই যে পায়ের এই মানটা পুরোটাই কিন্তু অমূলক, মানে ইরেশনাল হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু ইরেশনাল না, কারণ এটাকে আমরা ইচ্ছা করলে কিন্তু লিখতে পারি যে 31,416। এই যে দশমিকের সোজা যে টোটাটা আছে না, এই দশমিকটা 1 দিয়ে দশমিকের পরে আমাদের 4টা যেহেতু ডিজিট আছে তো 4টা শূন্য দিয়ে দিলে কিন্তু এইটার মান যা এই মানটা কিন্তু সেম, যদি চাপ দেই একই মান আসবে। তো সেই ক্ষেত্রে এই পাই যদি আমরা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত রেখে দিই সেই ক্ষেত্রে সেটাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারি। আর ভগ্নাংশ আকারে যদি কোনো প্রকাশ করা যায় তাহলে সেটা রেশনাল নাম্বার বা মূলদ হয়ে যাবে। পরীক্ষায় যদি আসে যে পাই, যে এই যে পাই শুধুমাত্র পাই, এটা কি মূলদ না অমূলদ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেহেতু পাই এর মানটা এটার কোনো লিমিট নাই এবং এটা অসীম এবং অনাবৃত্ত একটা সংখ্যা, তো সেক্ষেত্রে শুধুমাত্র পাই যদি মান বইয়া দেয় 3.1416 তাহলে অবশ্যই সেটা মূলদ, হ্যাঁ যেহেতু এটা শেষ আছে এবং আমরা এটা ভগ্নাংশ আকারে একটু আগে দেখলাম প্রকাশ করতে পারতেছি। কিন্তু যদি পাই এর মান এইভাবেও দাও তাহলে কিন্তু অমূলদ, কারণ ডট 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 আমাদের শেষ নেই। যেমন এরকম একটা প্রশ্ন দিতে পারে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। যেমন বৃত্তের পরিধি আমরা জানি, হয়তো যারা জানেন যে বৃত্তের পরিধি হলো 2πr আর ব্যাস হলো 2r, আমরা যাদেরকে ভাগ করি তাহলে পাবো পাই। বৃত্তের পরিধি আর এই ব্যাসের অনুপাত সেটা কিন্তু পাই। আর পাই মানে কি পরীক্ষা থাকতে পারে, পায়ের মানে মান থাকবে না, থাকবে মূলদ সংখ্যা, হ্যাঁ থাকতে পারে অমূলদ সংখ্যা, আরো অপশনে থাকলো। বিশেষ করে যেহেতু পাই তার মানটা আমরা শেষ পর্যন্ত জানি না, অসীম এবং অনাবৃত্ত, তো যদি সেই ক্ষেত্রে এটা অমূলদ হবে, সেক্ষেত্রে এটা অমূলদ হবে। সো আমরা এই মূলদ অমূলদের ফাংশনের মধ্যে অমূলদটা মোটামুটি ক্লিয়ার যে আমাদের অসীম থাকবে এবং অনাবৃত্ত থাকবে। তাহলে আমরা মূলদের দিকে একটু আসি। অমূলদ, তাহলে এই অংশটা শুধু মনে রাখলেই হবে যে অমূলদ হবে অসীম অনাবৃত্ত। এখন এই মূলদের যে দিক দিয়ে যদি আসি তাহলে আমরা এদেরকে দুইটা অংশে নরমালি ভাগ করতে পারবো। দুইটা অংশে আমরা যদি ভাগ করি, একটা
হবে পূর্ণ সংখ্যা আর একটা হবে ভগ্নাংশ। অর্থাৎ আমরা যদি মূলদ সংখ্যা নেই, একটু আগে আমরা দেখছিলাম যে প্রথমে 10 নিয়েছিলাম, 10 লিখছিলাম 10/1, আবার জানি পরে বোধহয় লিখছিলাম হাফ, এরকম একটা কিছু। সো এটা একটা পূর্ণ সংখ্যা, এটাও কিন্তু মূলদ, আর এই হাফও কিন্তু মূলদ, কারণ ভগ্নাংশ লেখা যায়। সো মূলদকে আমরা প্রাথমিকভাবে দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হলো তোমার আপনার পূর্ণ সংখ্যা, যেটাকে ইংলিশে বলা ইন্টিজার। ইন্টিজার এই শব্দটা আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে লাগে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা ইন্টিজারটা লাগে, এটাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত করি। যাক, এই এখন পূর্ণ আরেকটা হলো ভগ্নাংশ। এই যে পূর্ণ সংখ্যা নিলাম, এই পূর্ণ সংখ্যার মধ্যেও কিন্তু আরো ভাগ বিভাগ হবে, ঠিক আছে। স্বাভাবিকভাবে এই পূর্ণ সংখ্যাতে আমরা চিন্তা করি, আমরা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এমনকি শূন্য হতে পারে। সো এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা একটা পার্ট করি জিরো। যেমন আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের এরকম লেখচিত্রের মধ্যে আমরা আঁকতাম, মানে রেখাচিত্রের মধ্যে। রেখাচিত্র আঁকার ক্ষেত্রে আমরা এখানে শূন্য দিতাম, ডান পাশে দিতাম ধনাত্মক, এরকম ভাবে বাম পাশে দিতাম আমরা ঋণাত্মক। সো এইরকম আর কি, যে আমাদের রেখাচিত্রে ধনাত্মক ঋণাত্মক শূন্য নিয়ে কিন্তু পূর্ণ, হ্যাঁ, ধনাত্মক ঋণাত্মক শূন্য নিয়ে হচ্ছে পূর্ণ। তো সো আমরা পূর্ণ সংখ্যা তিনটা ভাগ, একটা অলরেডি আমরা বলে দিচ্ছি, এটা হলো শূন্য, আর এটা হলো ধনাত্মক। সো ধনাত্মক এরও আবার ভাগ হবে, আবার ঋণাত্মক, তো ঋণাত্মকের ভাগ বিভাগের দরকার নেই। ধনাত্মকের ভাগ কি কি হইতে পারে? ধনাত্মকের ভাগ এখানে আরো অনেক আলোচনা। তো আমাদের এই যে বাস্তব সংখ্যা শুরু করছিলাম, হ্যাঁ, তো স্বাভাবিক সংখ্যার একটা কথা হতে আসে যে আসলে স্বাভাবিক সংখ্যা কারা, ঠিক আছে। তো স্বাভাবিক সংখ্যা আমরা বলতেছি, তো আমরা ধনাত্মকে আমরা যে তিনটা অংশে ভাগ করতে পারি। এটা হলো মৌলিক, আর একটা হলো ওয়ান, আর হলো যৌগিক। মানে ওয়ানকে মৌলিক যৌগিক ওটার মধ্যে রাখা হয়। এখন এবার কারণ অকারণ সবকিছুই আসলে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমাদের এতটুকু প্রয়োজন না। আমি আমার মতো করে নর্মালি আপনাদেরকে বোঝাচ্ছি, যেগুলা প্রয়োজন পড়বে বা এর উপরে বেসিকটা প্রয়োজন পড়বে না, মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুরই আয়োজন। যাই কিন্তু মৌলিক, আর হলো এক, আর হলো যৌগিক, এই তিনটা যদি আমরা চিন্তা করি, শূন্য হচ্ছে কিন্তু বড়। তো শূন্য হচ্ছে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো এই পার্টটাকে আমরা স্বাভাবিক সংখ্যা আকারে বলতে পারি, সেটা মৌলিক হতে পারে, যৌগিকও হতে পারে। তো মৌলিক যৌগিক নিয়ে আলোচনা করতে হবে। ঋণাত্মক সংখ্যাটা আমরা হয়তো জানি যে শূন্য হচ্ছে ছোট যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, শূন্য হচ্ছে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা। আর শূন্য হচ্ছে বড় যে সংখ্যাগুলো আছে, যেই পাশে শূন্য হচ্ছে বড়, যদি ওই পাশে লিখলে ভালো হতো, এই পাশে জায়গার জন্য লিখছি। যে শূন্য হচ্ছে বড় যে সংখ্যাগুলো, এগুলো ধনাত্মক। আর শূন্য সহ যে সংখ্যাগুলো আছে মানে ধনাত্মক, আমরা যদি এই পার্টটা চিন্তা করি তাহলে এগুলো হয় অঋণাত্মক বলা হয়, যদি শূন্য সহ আমরা চিন্তা করি। আর শূন্যের চেয়ে উপরের সংখ্যাগুলো হলো ধনাত্মক। ধনাত্মকে আবার মৌলিক, ওয়ান আর যৌগিক, এই তিনটা অংশে আমরা ভাগ করি, কারণ ওয়ান না মৌলিক না যৌগিক কি, তাহলে আমরা আলোচনা করবো না একটু পরে। তো ভগ্নাংশটা তো এখানে বাদ রইল, তারপরে একটু কাজ করে আসি। ভগ্নাংশ আবার অন্তত দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। এটা হলো সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ। এই দশমিকের মধ্যেই যে একটু আগে লিখে রাখছিলাম যে অসীম, অসীম, আর একটা আছে সসীম, তাহলে সাধারণ আর একটা হলো দশমিক, অর্থাৎ রেডিক্স পয়েন্ট থাকবে আর কি দশমিক। তো সাধারণ ভগ্নাংশের মধ্যে আমরা যদি চিন্তা করি, সাধারণকে আবার অন্তত দুইটা অংশে ভাগ করা যেতে পারে। সাধারণকে আমরা বলতে পারি যে প্রকৃত সাধারণ ভগ্নাংশ, আর এইভাবে চিন্তা করবো অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। হোয়াইট বোর্ড এমনি করে দিতেছে। আচ্ছা দেখ, আর এই দশমিকের মধ্যে এটার আবার দুইটা অংশে ভাগ করা যায়। এটা হলো সসীম, আর এটা হলো
অসীম। এখন আপনার বলা যেতে পারে যে এই অসীম যে লিখলাম একটু আগে তো অসীম লিখছি, কিন্তু ওই অসীমের পাশে আবার অনাবৃত্ত, অর্থাৎ এখানে যে অসীম লিখবো এটা হলো আবৃত্ত অসীম আর কি, মানে অসীম যেটা শেষ আছে আর কি, মানে দশমিকের মধ্যে আবৃত্ত হবে এরকম। সো ভগ্নাংশ আমরা সাধারণ, আর হলো দশমিক, একটা হলো প্রকৃত আর হলো অপ্রকৃত। কি কি দেখা যায়? আচ্ছা কেউ দেখতেছে? আচ্ছা, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি আমরা চিন্তা করি তাহলে এরকম আমরা হইতে পারে যে উপরে 2 নিচে 3, অর্থাৎ আমাদের এটাকে আমরা করি লব, এটা হচ্ছে হর, সরি এটা হর, লব। তো আমাদের যদি হর যদি বড় হয়, অর্থাৎ হর যদি লবের চেয়ে বড় হয়, তো সেক্ষেত্রে আমরা এগুলো প্রকৃত। আর যদি উল্টা করে আমরা লিখি 3/2, তাহলে আমাদের কি হচ্ছে যে লব গ্রেটার দেন হর, সেক্ষেত্রে এটা হয়েছে অপ্রকৃত। অপ্রকৃতকে আবার একটু সিস্টেম করে মিশ্রতে ফেলানো যায়। এইটাকে যদি আমরা একটু ভাগ করি এরকম ভাবে, 3 যদি এখানে নিয়ে আসি, 2 একে কত 2 1, এটা লেখো 1 সমস্ত 2 ভাগের 1। এটা যেটা হয়েছে এটা হলো কি প্রকৃতর এই একটা অংশ, যেটাকে আমরা মিশ্র হিসাবে অভিহিত করতে পারি, মানে মিশ্র ভগ্নাংশ। এখন এই দশমিকের মধ্যে আবার আমাদের সসীম, আবার আরেকটা আছে অসীম। তো অসীম তো আগেও লিখছি, তাহলে এখানে আবার অসীম লিখতে যাবে না, তাহলে অসীমের সাথে একটা আবৃত্ত লাগে, কারণ আগেরটা ছিল অসীম অনাবৃত্ত। যখন অসীম অনাবৃত্ত হবে তখন হয়ে যাবে অমূলত, মানে সরু 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 চিন্তা করতে পারেন। আর সসীম মানে কি, আমি ওই যে পায়ের মান লিখছিলাম, কত 3.1416, 3.1416, এটা সসীম মানে শেষ আছে, অথবা আরো যদি কোনো কিছু লেখা যায় লিখতে পারবো। আর অসীম আবৃত্ত ওই যে 10-এ 3 দ্বারা ভাগ করছিলাম, সেক্ষেত্রে ছিল কত 3.3, এখানে একটা পুনঃপুনি দিচ্ছিলাম, অর্থাৎ আবৃত্তটাকে আবার রেশিও আনালে নেওয়া যায়। সো আমরা সাধারণ ভগ্নাংশে নিতে পারি। সো এই আলোচনার প্রেক্ষাপট এই জায়গাটাই, কিন্তু এই জায়গাটার মধ্যে আমাদের মৌলিক একটা পার্ট, যৌগিক একটা পার্ট, মৌলিকের সাথে আবার সহমৌলিক আছে, হ্যাঁ, আরেকটা গুণনীয়, গণিতক, এই বিষয়গুলা আমাদের আছে। যাক, প্রথম দিকে আবার একটু বলি, যেহেতু বাস্তব সংখ্যা আলোচনা করছিলাম, আমাদের বাস্তব জীবনে বাস্তব জগতে যা আছে সেটা হতে পারে মূলদ সংখ্যা তো আছে, মূলদ সংখ্যার মধ্যে আবার ভাগ বিভাগ আছে আমাদের, হ্যাঁ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, হ্যাঁ, অমূলদ, অসীম, অনাবৃত্ত, মানে সব কিছু যা দেখা হচ্ছে সব কিছু আবার কিন্তু বাস্তব। এই বাস্তবের একটা এই এক একটা অংশ, এগুলো বাস্তব থেকে দেখা যাচ্ছে, আমি আগে বলছিলাম যে বাস্তব থেকে আবার স্বাভাবিক, এই অংশটা আবার স্বাভাবিক। বাস্তব সংখ্যাকে আমরা নর্মালি রিয়েল নাম্বার বা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এই যে পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমরা নর্মালি আমরা যখন সেটের অঙ্ক করি তখন জেড দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এরপর এই যে পুরা, যেটাকে আমরা বলি যে মানে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই যে এখানে যে ধনাত্মক যেগুলো আছে এগুলো আমরা এন দ্বারা প্রকাশ করি। সো এগুলো যারা সেটের অঙ্ক করে তার কাছে খুবই কমন, যে বাস্তব সংখ্যা আর, হ্যাঁ, পূর্ণ সংখ্যা হলো জেড, আর ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হলো এন। এবং মৌলিক সংখ্যাও কিন্তু একটা কমন, ক্লাস 8-এর যে বাচ্চারা আছে ওরাও কিন্তু ইরেনথেসিসের ছাঁকনি, এটা প্রথম যে প্যাটার্ন যে অধ্যায়টা আছে ওইখানে কিন্তু তারা শিখে মৌলিক সংখ্যা বের করার বিভিন্ন কৌশল। সো অনেক কৌশলই তো আছে। সো মৌলিক সংখ্যার ক্ষেত্রে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, করা যায়, আমরাও করি। আমি যে জিনিসটা মনে রাখি যে সংখ্যাটার উৎপাদক আমাদের, বা আমরা বলতে পারি যে গুণনীয়ক দুইটা, সেটা আসলে মৌলিক। আমি তো অনেক লিখে ফেলছি জায়গা, যেমন আমি যদি লিখি যে 2 থেকে কিন্তু শুরু করি, কারণ এক তো এখানে লেখা আছে 2, 2 এর আমরা লিখতে পারি 2 একে 2, পরে যদি আমরা লিখি 3 পূরণ কত 1, এখন যদি আমরা লিখি 4, 2 2 গুণে 4, ছোট ছোট দিকে ভাঙাতে হবে, 5 পূরণ কত 1, লিখি 6, তাহলে 3 2 গুণে 6 আর 1। তো এখানে খেয়াল করার বিষয় যে এই যে 2 একে 2, তারপর 3 একে 3, এখানে আছে 5 একে 5, এরা কিন্তু উৎপাদক দুইটা, এটা হলো 2 আর এটা হলো 1। তো সহজ কথা বলতে গেলে যারে নিয়েছিলাম সংখ্যাটা সে নিজে আর হইলো 1, তো সে নিজে আর হইলো 1, 3 এর ক্ষেত্রে সে নিজে আর হইলো 1, 5 এর ক্ষেত্রে সে নিজে আর হইলো 1। অর্থাৎ মৌলিক সংখ্যার দুইটা মাত্র গুণনীয়ক থাকে, একটা হলো ওই সংখ্যাটা এবং হলো 1, ঠিক আছে। সো আর তার চেয়ে যদি বড়, যেমন আমরা দেখাই যায় যে 6 ছিল, 6 কিন্তু আমাদের মৌলিক না, 7 নেই, তারপর 7-এর কিন্তু আবার মৌলিক হয়, কি হবে এই 7 পূরণ 1, অর্থাৎ সে আর হলো 1। এখন এই আমাদের আবার একটা বড় সংখ্যা দিয়ে দিল, অনেক সময়
বলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 10 পর্যন্ত কয়টা। তো আমরা যদি মৌলিক বের করতে পারি তাহলে তো গুণ মানে মুখস্থ এমনি কুইজে কয়টা হয়েছে বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে কত টিক্সই আছে, তবে সবচেয়ে সহজ সরল টিক্স আমরা যেভাবে আগে করি টিক্স প্রথমত অনেক সময় আসতে পারে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, প্রাথমিকের পরীক্ষা আসতে পারে স্বাভাবিকভাবেই এই 2। হ্যাঁ, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। তো একমাত্র জোড় মৌলিক সংখ্যা যদি 2 হয় তাহলে যত সংখ্যা আমরা দেখব প্রশ্নের এমসিকিউ এর মধ্যে, তাহলে জোড় সংক্রান্ত কোনো উত্তরেই আমাদের কি মৌলিক হিসেবে মানে নেওয়া যাবে না, 2 ব্যতীত। একদম কিছু লিহা বড় করতেন, লেখাপড়া করতাম তাই না? আচ্ছা, লেখা বড় করবো, হোয়াইট বোর্ডে আসলে দাঁড়ান বলা। যাই হোক, যেটা বলতেছিলাম যে কোনো সংখ্যা যদি জোড় হয় তাহলে টাস করে এটা বাদ, এটা মৌলিক হবে না, এটা যৌগিক হবে। কারণ আমরা যদি একটা সংখ্যা নিয়ে এখানে 10 নিলাম, 10 অবশ্যই আপনার 5 পূরণ 2 মানে একটা 2 আসবেই, মানে জোড় সংখ্যাতে একটা উৎপাদক 2 আসবেই, এবং আর সাথে তার একদম সাপোর্টার হিসেবে থাকবে 1 থাকবে, সেই হিসেবে 3টা অলরেডি এমনিতেই হয়ে যাবে। সেক্ষেত্রে 2 ব্যতীত কোনো জোড় সংখ্যায় মৌলিক হয় না। সেক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, এরপরে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, এবং সবচেয়ে মানে শুরুর মৌলিক সংখ্যাও এই 2। আর এর বাইরে আমরা যখন আরো বড় বড় সংখ্যা বের করতে যাবো তো স্বাভাবিকভাবেই জোড়গুলো বাদ দিয়ে দিব, তারপরে চেষ্টা করে দেখবো যে 3 দিয়া হ্যাঁ ভাগ যায় কিনা, 3 দিয়া ভাগ যায় কিনা। এরপরে দেখবো যে আমাদের জোড় সংখ্যা দেয় না, বেজোড় সংখ্যা দেয়, তারপরে 5 দিয়া ভাগ যায় কিনা, 7 দিয়া ভাগ যায় কিনা। হ্যাঁ, 7-এর পরে আপনার যে বেজোড় যে সংখ্যাগুলো আছে মানে মৌলিক যে সংখ্যাগুলো আছে এগুলোতে ভাগ করলে হবে, অর্থাৎ 3, 5, 7, এরপরে 11, 13, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা যদি ভাগ করি, কারণ আমি 9 দিয়ে ভাগ করলাম, 9 নিজেও তো মানে গুণনীয়ক আছে, তার 2টা গুণনীয়ক আছে, সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে আমাদের শুধু মৌলিক যে সংখ্যাগুলো আছে এগুলোতে আমরা ভাগ করে যেতে থাকি, তাই যদি ভাগ না যায় অর্থাৎ বেশি দূর যাইতে হবে না, 5-7 পর্যন্ত গেলেই বোঝা যাবে মানে সংখ্যাটা। যাই হোক, সেই ক্ষেত্রে আমরা এইভাবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাগুলোকে আলাদা করতে শিখবো বা পারবো। অর্থাৎ 100 পর্যন্ত আমরা এমনিতে আসলে কোনটা দেখলেই কিন্তু মনে হয়ে যায় যে এটা মৌলিক অথবা এটা যৌগিক, কারণ আমাদের নামাতার মধ্যে 100 পর্যন্ত আমরা 10 পর্যন্ত নামাতাও কিন্তু শিখে গেছি। শুধু নামাতা দেখেও অর্থাৎ একজন এক এক টেকনিকে মনে রাখে। এখন আমি শিক্ষক মানে একজন শিক্ষক উনি ওনার মতো বলে দিল, আমি যদি আমার মতো আশ্বস্ত না করতে পারি এবং আমি আমার মতো যদি এটাকে উপস্থাপন না করতে পারি, না বুঝতে পারি, তাহলে শেষ পর্যন্ত কিন্তু মাথায় থাকে না। তো নিজের মতো করে আসলে বুঝে নিতে হবে যে মৌলিক সংখ্যাগুলোকে আমরা বের করবো। আরেকটা বিষয় হলো মৌলিক সংখ্যা তো বের করলাম, আর মজার বিষয় যে যত মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাকে যদি আমরা করি, ওই যে অমূলত তুলে জানিয়েছিল যে যত মৌলিক সংখ্যা যেমন আছে এই √2 একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ 3 একটা মৌলিক সংখ্যা, কি জানি এটা ছিল 5, 7, এই যত মৌলিক সংখ্যা আছে 11, 13 এই সবগুলোর উপর যদি আমরা বর্গমূল করি তারা প্রত্যেকটা আবার অমূলত সংখ্যা হবে। প্রত্যেকটা আপনি ক্যালকুলেটর যদি রুট করে দেখবেন যে এদের কোনো অসীম অনাবৃত্ত হবে। তো √, আমি 5 দিয়ে দেখা দেবো যে 5 √, ক্যালকুলেটর মানে দুনিয়ার মান আসে, এটা দেখা যায় না। আচ্ছা, তাহলে অনেক মান আসে। এই জন্য যত মৌলিক সংখ্যা যদি আপনি বের করতে পারেন এবং এটার উপর যদি বর্গমূল থাকে তাহলে এটা নির্দ্বিধায় এটা অমূলত সংখ্যা, এ নিয়ে কোনো ধরনের ডাউট করার কোনো কিছু নাই। তো সেই ক্ষেত্রে যাই হোক, আমরা মৌলিক আর যৌগিক কি মানে 1 আর মৌলিক বাদে যা আছে সবই যৌগিক, অর্থাৎ জোড় সংখ্যা 2 বাদে সকল জোড় সংখ্যাই যৌগিক, জোড় সংখ্যাই যৌগিক, তবে 2 ব্যতীত। তো মৌলিক যেহেতু শব্দটা আসছে তার সাথে একটু সহমৌলিক লাগাই দিই। সহমৌলিক পরীক্ষাতে অনেক সময় আসতে পারে যে সহমৌলিক। সহমৌলিক সংখ্যাতে আমাদের 9-10 এর বই আপনারা কখনো দেখেন, দেখবেন সহমৌলিক বলা হচ্ছে যে দুইটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে তারা সহমৌলিক। তো গসাগু যদি 1 হয়, কখন গসাগু 1 হবে? অর্থাৎ আমি একটা সংখ্যা নিলাম হলো 5, 8 নিলাম 3, এটা কিন্তু সাধারণ কোনো উৎপাদক নেই। অর্থাৎ 5 এর আমরা লিখতে পারি 5 পূরণ কত 1, আর 3 এর লিখতে পারি 3 পূরণ কত 1, অর্থাৎ দুইজনের কিন্তু কমন যে উৎপাদকটা সেটা হলো 1। হ্যাঁ, কমন উৎপাদকটা 1। কিন্তু আমি যদি উপরে নিতাম 8, নিচে নিতাম 4, তাহলে এটা কিন্তু ইচ্ছা করে লিখতে পারতাম কত 4 2 8 পূরণ কত 1, মানে আরো 1 পরবর্তীতে আবার 4 এর লিখতে পারতাম 2 2 4 আর 1। তো দেখা যাচ্ছে যে লিখতাম, তো সে আমার মধ্যে কমন ফ্যাক্টর আছে, এই যে কমন, ঠিক আছে, কমন আছে। সো সেই ক্ষেত্রে এগুলো সহমৌলিক হবে না। তো সহমৌলিক হইতে গেলে অবশ্যই তাদের মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর থাকতে হবে,
একমাত্র কমন ফ্যাক্টর থাকতে হবে 1, এছাড়া কোনোটা দিয়ে তো কাটা সহজ হিসাব, মানে যদি কোনো ভগ্নাংশ কাটাকাটি যায়, দুইটা সংখ্যা যদি আমরা উপরে নিচে লিখি, মানে দুইটা সংখ্যা অঙ্ক যাই বলি না কেন, পাশে মানে উপরে নিচে আমরা ভগ্নাংশ আকারে লিখি, তাদের মধ্যে কাটাকাটি যায় বা কমন থাকে, বা তাদের উৎপাদক কমন উৎপাদকগুলো আমরা যদি বাদ দেই বা বাদ দিতে পারি, তখন তারা কোনো ক্রমেই সহমৌলিক হবে না। অর্থাৎ আমরা যদি 5/10 লিখি, এটা সহমৌলিক না, ঠিক আছে, এটা সহমৌলিক না, এটা ভগ্নাংশ। এবং ভগ্নাংশ যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব আমাদের হরটা লবের বড়, আমাদের উপরটা লব আর নিচেরটা হর। আপনার যদি লব হরে, অনেক সময় একটু আগে আমি ভুল করে ফেলছিলাম যে কোনটা লব মানে লিখতে গিয়ে নিচে মনে যদি না থাকে, এইভাবে আমি ছোটবেলায় মনে রাখতাম, মনে থাকতো না, তো মনে রাখতাম লহর, লহর শব্দটা তো ঢেউ, হ্যাঁ, তো উপরে লব নিচে হর, এই হলো লহর, তো উপরে লব নিচে হর। সো ভুল হতেই পারে। আর যাক, এই সহমৌলিকের আলাপ করতেছিলাম, তো সহমৌলিক মানে আমরা পরীক্ষাতে স্বাভাবিকভাবে, কারণ এখন স্ট্যান্ডার্ড এবং যেহেতু প্রাথমিকের সার্কুলার হয়েছে, এখন এই সার্কুলারের মধ্যে কারা পরীক্ষা দিবেন, দেখা যাচ্ছে যারা বিসিএস প্রার্থী এবং কি বিসিএস দিচ্ছেন, বিসিএস উত্তীর্ণ হয়েছেন, পিডি দিচ্ছেন, রিটেনে উত্তীর্ণ হয়েছেন, অথবা বাই বাদ পড়ছেন, অথবা রিটেনে অনুত্তীর্ণ হয়েছেন কিন্তু প্রিলিতে হয়েছেন, মানে বারংবার বিভিন্ন চাকরি পরীক্ষায় ওনারা উত্তীর্ণ হচ্ছেন, ওই রকম ক্যান্ডিডেট কিন্তু মানে যতগুলো সিট আসন সংখ্যা আছে মানে নিয়োগের জন্য, তার চেয়ে বেশি সংখ্যক ওইরকম বিশেষ উত্তীর্ণ হওয়ার মতো সামর্থ্যবান প্রার্থী কিন্তু থাকে। সেক্ষেত্রে তাদেরকে আটকানোর জন্য বা তাদের চেয়ে একটু অ্যাক্সেসনাল হতে গেলে আমাদের কিন্তু ওই মৌলিকটা আমরা শিখলাম, কিন্তু পাশাপাশি আমরা সহমৌলিকটা শিখে রেখে দিই, পাশাপাশি দেখা যাচ্ছে আমরা এই মূলকটা শিখলাম, অমূলকটাও পাশাপাশি শিখে রেখে দিই, অমূলকটা শিখে রেখে, অমূলকের শর্ত তো সুন্দর, এটা হলো অসীম থাকবে এবং এটা অনাবৃত হবে। আবৃত যদি হয়ে যায় যে অসীম আবৃত, তখন সেটা আবার ওই যে ঘুরে ফিরে এই যে অসীম আবৃত দশমিক আবার ভগ্নাংশ, এই ভগ্নাংশ আবার চলে গেছে মূলদের মধ্যে, এই মূলদ আবার অমূলদ মিলে আবার কি বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে আমরা রিয়েল নাম্বার হিসেবে অবহিত করি। আর পূর্ণ সংখ্যা ইন্টিজার, সেটা তো ধনাত্মক ঋণাত্মক সবই হতে পারে। আর আমাদের যেটা আমরা বলি বাস্তব সংখ্যা, সেটা তো বললামই। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের এই পূর্ণ সংখ্যার একটা পার্ট, ধনাত্মক পার্টটা আছে না, এটা যদি আমরা বিবেচনা করতে পারি, সেটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার বা এন। সেখানে মৌলিক, যৌগিক সবাই এখানে থাকবে, সহাবস্থান করবে, এক থাকবে। আবার এই যে এক আছে, আমরা একটু বলছিলাম যে দুইটা সহাবস্থান করবে, মানে সহমৌলিক যদি আমরা বলি, দুইটা সংখ্যা যদি আমরা নিই, মনে করতে পারেন যে আমরা নিলাম 5 আর 13, হ্যাঁ, তাদের কিন্তু কমন ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, 5 থেকে 5 আর 13 একে 13, অর্থাৎ 1 আর উপরে 1 নিচে 1, সো তারা দেখা যাচ্ছে আলটিমেট কমন কিন্তু 1, মানে গসাগু কিন্তু 1, সেই হিসেবে তারা হলো পরস্পর কি সহমৌলিক। কারণ প্রশ্ন থাকলে করতে পারেন, আর প্রশ্ন এখনই করতে হবে তা না, আমি যে প্রফেশনাল না, আমি হঠাৎ করে মন চাইছে তো লাইভে আসা, আপনারা প্রশ্ন থেকে মেসেঞ্জারেও করতে পারেন যে এটা এই বিষয়, সেটা এই বিষয়। আর বর্তমান যুগ নেট, যারা আপনারা ক্লাস দেখতেছেন তারা কিন্তু নেটও ব্রাউজ করতে পারেন, সেই ইচ্ছা করলেই আপনারা বিভিন্ন ধরনের এখন এআই আছে বা অন্যান্য বিভিন্ন ভার্স থেকে নিজের তথ্য নিতে পারেন। অর্থাৎ প্রচুর তথ্য নেন, বর্তমান সময়টা প্রতিযোগিতার সময়, প্রচুর প্রতিযোগিতা। আর বলতে গেলে 21 শতকের এই যে সময়টা আসে, তথ্য প্রযুক্তির সময়ে আপনাদের যদি তথ্যের গ্যাপ থাকে, কোনো একটা জানার বিষয়ে যদি গ্যাপ থাকে, সেটা আসলে খুবই ব্যথিত করে। তথ্যের গ্যাপ থাকা যাবে না। যে কোনো বিষয়ে ক্লিয়ারলি জানার জন্য নেট, এবং আপনি যে কোনো বিষয়ে জানার জন্য ইউটিউবে সার্চ দিবেন, প্রচুর পরিমাণ ভিডিও থাকবে, ঠিক আছে, ভিডিও থাকবে এবং পুঙ্খানুপুঙ্খে ওনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর আমার এখানে যারা আমার ফেসবুক টাইম লাইনে বা যারা থাকেন বা আমি যাদের এখানে আছি, তাদের উদ্দেশ্যে আসলে করা, তাদেররা যদি দেখেন ও উপকৃত হন, ভালো লাগবে। বিশেষ করে আমার শিক্ষার্থী যারা আছে তাদের প্রতিও আমার এই ভালোবাসা বা নিবেদনটা রইল। তো আশা করি বাস্তব সংখ্যা নিয়ে বাড়াবাড়ি আর করার নাই, অর্থাৎ আমরা যাই লিখি সবই বাস্তব। অনেক শিক্ষার্থী একটা দেখতাম কন্টেন্ট ক্রিয়েটর বলতো ইহাই বাস্তব। সো আসলে সবই বাস্তব, মানে পজিটিভ, নেগেটিভ, ভালো মন্দ, হ্যাঁ, ভাঙ্গা চূড়া, ঠিক আছে, সব কিছু বাস্তব। অর্থাৎ নেগেটিভ যদি হয় নেগেটিভ বাস্তব, নেগেটিভেরও যদি ভাঙ্গা চূড়া হয় এটাও বাস্তব, 0 বাস্তব, 1 বাস্তব, হ্যাঁ, অবাস্তব বলতে কোনো কিছু নেই, সব সংখ্যাই বাস্তব। তো বাস্তবের আবার বিভিন্ন প্রকারভেদ হলো। তো প্রথম প্রকারভেদ মূলদ ছিল অমূলদ, আর লাস্ট আমরা মৌলিক, যৌগিক, সহমৌলিক, এই পার্টটার মধ্যে এই তিনটা জিনিস বিশেষ করে মনে রাখবেন, হ্যাঁ। আর মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর হলো সহমৌলিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যার মধ্যে কি কি জিনিস থাকতে পারে এটা একটু মাথায় রাখবেন। পূর্ণ সংখ্যা আমরা জেড দ্বারা প্রকাশ করি, সেট করতে গেলে আমরা দেখি যে আমরা ধনাত্মক মানও নেই, শূন্যও নেই, ঋণাত্মক মানও নেই। যাক, বাস্তব সংখ্যা আর বাড়াবো না, এগুলোর উপর আপনারা চর্চা করবেন। আর যেখানে আটকাবেন হয়তো যদি আমাকে বলতে পারেন মেসেঞ্জারে আইসা, যদি না বলেন ইউটিউবে প্রচুর ক্লাস আছে, দেখে নেবেন বা বিভিন্ন জায়গায় আছে, সমস্যা নেই। সো
পরে মনে হয় আমি টপিক্সে দিয়েছিলাম এই কি মানে লসাগু গসাগু, তাই ওই বিষয়টা একটু আমরা পড়বো। কি কেউ আছে? দুজন। দুজন আছে, বাহ, তা আমরাও তো দুজন আছি, তো সমস্যা নেই। কানেকশন স্লো নাই। যাক, এখন আমরা লসাগু গসাগু আমরা খুবই কমন, ছোটবেলা থেকে আমরা এটা পড়ে আসি, লসাগু গসাগু লসাগু। সো ইংলিশে লসাগু বলা হয় মানে লিস্ট, না লিস্ট বলা যাবে না, লসাগু না, এস লোয়েস্ট, লোয়েস্ট কমন মাল্টিপল, বাংলা যেটাকে আমরা বলি লঘিষ্ঠ সাধারণ, মাল্টিপল মানে গুণিতক। তাহলে আগে আমরা গুণিতক সম্পর্কে ধারণা থাকতে হবে যে গুণিতক জিনিসটা কি। গুণিতক মানে গুণ করে যাওয়া, নামতার মতো। আমরা যদি বলি যে 2 এর নামতা যদি আমরা বলি, তাহলে 2 একে 2, 2 মানে 4, 3 মানে 6, 8, 10, 12 এরকম ভাবে যাইতে থাকে। সো এই গুণিতক মানে গুণ করে যাওয়া, যার কোনো শেষ নাই। মানে শুরুটা হবে তারে দিয়ে, যে সংখ্যাটা নেব তারে দিয়ে শুরু হবে, তার পরবর্তীতে মানে তারে দিয়ে গুণ করতে 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 একটা আমাদের ধারা মতো সামনের দিকে সে আগে থাকবে। আমরা যদি 3 নেই, 3 নিলে প্রথমেই থাকবো ওই সংখ্যাটাই 3, তারপর 3 মানে কত, 6, 9, 12, ঠিক আছে, 15, 18 এরকম ভাবে সামনের দিকে আগাতে থাকবে। তো এই যে গুণিতকগুলো যে নিলাম, এখন 2 আর 3 এর গসাগু শ্রেণীর লসাগু যদি আমাকে তারা বের করতে বলে, কথা বলছে যে লয়েস্ট বা লঘিষ্ঠ মানে ক্ষুদ্র, ক্ষুদ্র বা ছোট, সেই ক্ষুদ্র বা ছোট। লঘিষ্ঠ কিন্তু গরিষ্ঠর বিপরীত শব্দ, কারণ আমরা অনেক সময় বলি যে আমরা মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ, মানে সংখ্যায় বেশি, আর এটা হলো কম, ক্ষুদ্র বা ছোট। তো এই যে লঘিষ্ঠ যে বিষয়টা আছে, সে লঘিষ্ঠ এবং দুইটার মধ্যে কমন থাকতে হবে, যে কমন মানে সাধারণ থাকতে হবে, এবং এই গুণিতকগুলো হবে। তো 2 আর 3 এর মধ্যে আমাদের লসাগু যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন এই যে দুইজনের মধ্যে কমন এই দেখেন প্রথম মানে ছোট, সবচেয়ে ছোট কমন, মানে কমনও হইতে হবে, এবং তাদের মধ্যে কমন কিন্তু আরো আছে, দেখেন যে 12 আছে, ঠিক আছে। আরো সামনে দিকে যে আগাইতে দেখি আরো অনেকগুলো আমরা পাবো। 12 বই যেন আছে না, যে 15, 18, 12 পরে আমরা কত 14, 16, তারপরে পাবো 18। তো এই থেকে দেখা যাচ্ছে আরো সারাদিনই হয়তো বা লিখতে পাবো। বাট আমার কথা হলো আটকায় দিচ্ছে যে লয়েস্ট অর্থাৎ ক্ষুদ্রটা নিতে হবে, এমনকি এই দুজনের মধ্যে সাধারণটা নিতে হবে এবং গুণিতকটা নিতে হবে, এটাই হলো লসাগু। তো লসাগু অনেক সময় আমরা কি করি, যদি দুইটা সংখ্যা মিলে 3 আর 2 নিলাম, তাদের মধ্যে যেহেতু কমন ফ্যাক্টর নাই, অথচ তাদের মধ্যে কিন্তু নরমাল কোনো সাধারণ উৎপাদক নাই, তারা সমমৌলিক সংখ্যা, অর্থাৎ 2 আর 3 আমরা যদি ভাগ করি, তাদের গসাগু মানে লিখি, তাদের গসাগু কিন্তু 1 হবে। সেটা যেহেতু কমন ফ্যাক্টর নাই, সে হিসেবে আমরা সরাসরি লসাগু পেতে 3 2 গুণে 6 বলে ফেলি। কারণ এদেরকে তো আমরা ইচ্ছা করলে 1 দিয়ে ভাগ করলে কি হবো, তো ভাগটা হচ্ছে না। তো সে যেহেতু কমন নাই, মানে গসাগু আমাদের 1, তো গসাগু 1 হলে লসাগু ওই সংখ্যাগুলো ডাইরেক্ট গুণ, অর্থাৎ 2 আর 3 গুণ দিলে 3 2 কত 6। শুধুমাত্র এই সংখ্যাগুলো না, আপনার যদি মনে চায় যে 12, আমার মনে চাইলো যে 15, এই দুইটার মধ্যে লসাগু কত আমরা করে দেখি। তো আগে বলতেছি যে গুণিতকটাকে আমার মানে বেশি প্রায়োরিটি দিতে হবে। 12, 12 কে 12, 12 দুগুণে কত 24, 3 বারং কত 34, 4 বারং 48, 5 বারং কত 60, 6 বারং 72, সারাদিন গুণ করে যাওয়া যাবে, এবং ছোট ছোট সংখ্যাটা সে নিজে। তারপরে আছে 15, এরপরে আছে 30, 45, এরপরে আছে কত 60, এরপরে আছে 75, 90, ডট যেতে পারে। এখন এই আগে বলা হয়েছে যে লয়েস্ট কমন, তাহলে এই যে 15, 12 মিল নাই, 30, 24 মিল নাই, 45, 36 এগুলো তো মিল নাই। এখন এই যে দেখেন এই যে 60 আছে না, 60 কিন্তু ওইটা তো মিল আছে, এটা মিল আছে, এবং এর আগে কোনো সংখ্যা, এই যে 15 আর 12 এর মধ্যে দেখেন এর আগে কোনো সংখ্যার মধ্যে কোনো মিল নাই, অর্থাৎ 12 আছে, এখানে তার 12 নাই, এটা 24, এখানে 24 নাই, 36 এখানে এই মানে আগে আর কোনো 36 নাই, 48 নাই। আবার ঠিক বিপরীত ভাবে চিন্তা করি, 15 কিন্তু এদিকে আর নাই, 30 নাই, আমাদের 45 নাই, সেই হিসেবে সবার আগে যে কমন আমরা পাইলাম সেটা হলো 60। সো সেটাই তার লসাগু। তো লসাগু কিন্তু আরো বড় মজার বিষয় হলো যে লসাগু এমন একটা সংখ্যা, অর্থাৎ 60 এমন একটা সংখ্যা যারে আমরা যে দুইটা সংখ্যা নিলাম বা 3টা 4টা যেটাই নেই না কেন, ও তারে দিয়ে ইজি ভাগ যেতে হবে, কোনো ধরনের ভাগশেষ থাকতে পারবে না। অর্থাৎ আমরা যদি এই 12 দিয়ে 60 কে ভাগ করি, তাহলে 5 বারং কত 60, অথবা মানে 60 এর যারা এইভাবে আমরা দিয়ে ভাগ করি, যেভাবে আমরা প্রচলিত, তাহলে কত 4 15 কত 60, 4 15 কত 60।
অর্থাৎ আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। আর আমরা গতানুগতিক যেভাবে আমরা নির্ণয় করি 60 হয় না কিনা দেখি, যেমন 12 আর আছে কত 15। তা আমরা যদি এই দিকে 3 নেই, 3 4 12 আর 3 5 কত 15, তাহলে এই যে 4 এখন তো এরপরে তো আর কোনো ভাগ যাচ্ছে না। সো লসাগুর ব্র্যাকেটে লিখে রাখি এই তিনটার এল ওয়াইস্টের এল, কমনের সি আর মাল্টিপলের এম, মানে লসাগুর এমনি ইংলিশের ওয়াইস্ট কমন মাল্টিপলের বা এলসিএম বলা যেতে পারে। তো 4 5 20, এই তিনটা তো আমরা গুণ করি, তাহলে 3 পূরণ 4 পূরণ কত 5, তাহলে 3 4 12 5 পূরণ কত 60। তো লসাগু কিন্তু আমাদের এই 60টি হয়েছে। তো আশা করি আমাদের গুণিতক সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। পাশাপাশি লসাগুর ক্ষেত্রে লসাগু হলো লিস্ট কমন কি মাল্টিপল। কেউ আছে? বাহ, এখনো একজন আছে। এই তো হোয়াইট বোর্ডটা এদিক দিয়ে সরে গেছি দেখলাম না। আচ্ছা, তারপরে লসাগু, আমরা একটু গসাগুর দিকে যাই। গসাগু গেলে এবারে তো আমাদের লড়া হয়ে গেল কত গ সাগু। আর গসাগু মানে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়। লেখা বোঝা যায় না। লেখা বোঝা যায় না? হ্যাঁ নিচে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়। আর গরিষ্ঠ ইংলিশে যদি আমরা বলি মানে বড়, তো তাহলে হাইয়েস্ট। এরকম কাফে রে কি দাঁড়াতেছে? একবার লেখা বড় রে একবার ছোট রে, একবার বোঝা যায় একবার বোঝা যায় এরকম হয়ে যায়, লেখলো রে এরকম। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, হাইয়েস্ট তো গরিষ্ঠ মানে হাইয়েস্ট, আর সাধারণ মানে হলো আগের মতোই কমন। কমন মানে সাধারণ, সাধারণ সবার মধ্যে বিরাজমান, সেটাই হলো কমন। আর গুণনীয় মানে আমাদের ফ্যাক্টর, মানে উৎপাদক ফ্যাক্টর। তো এটাকে আমরা বলতে পারি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ আমরা লিখতে পারি HCF। বসা করি HCF। তাহলে আসি আমরা দুই একটা সংখ্যা করি। আগে 2 আর 3 প্রথমে বলে শুরু করছিলাম না, তো 2 দিয়ে দেখি। গসাগুর ক্ষেত্রে হলো এই যে যেহেতু ফ্যাক্টর গুণনীয়ক, তো আমার যে 2 বা 3 আমরা যাইনি, তো 2 এর আমরা মানে কি কি সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারি, এগুলাই তো তার উৎপাদক বা গুণনীয়ক। অর্থাৎ আমি ওইভাবে আর গতানুগতিকভাবে লিখতেছি না, 4 5 3 2 এর মতো অঙ্ক করে দেখাচ্ছি, এমনি নর্মালি আপনারা বুঝেনি চাকরি করতেছি, তো ডাইরেক্টলি লিখতেছি। অর্থাৎ 2 এর আমরা লিখতে পারি 1 আর 2 দিয়ে, অর্থাৎ 2 এর 1 দিয়ে ভাগ করতে 2 দিয়ে ভাগ করতে পারি, আর 3 এর 1 দিয়ে ভাগ করতে পারি 3 দিয়েও ভাগ করতে পারি। অর্থাৎ এটা কিন্তু লিমিট আছে। অর্থাৎ আমাদের যখন আমরা গুণনীয়ক গুণিতক করছিলাম, আমার শুরুটা হয় ওই সংখ্যাটা দিয়ে এবং শেষটা নাই, শেষ কোথায় মনে জানা নেই। আবার গুণনীয়কের ক্ষেত্রে শুরুটা হবে 1 দিয়ে আর শেষটা হবে তার দিয়ে, মানে ওই আগের উল্টোটা। ঠিক আছে? সো এই দুইটার মধ্যে বলা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন আছেই তো এরা, কমন মানে সাধারণ, এরা দুজনে তো সাধারণ, এর মধ্যে এছাড়া তো আর নেই। ছোট বড় সংখ্যাটা আমরা একটু দেখি, একটু আগে মনে নিয়েছিলাম 12 আর 15। তো 12 আর 15 ক্ষেত্রে 12 এর 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়। 1 2 3 4 4 12। 15 ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 3 5 15 দিয়ে যায়, 3 5 15 আর কত 15 দিয়ে যায়। এই তো এদের মধ্যে দেখতে হবে যে কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর একও কিন্তু আছে, 1 1, আবার 3 3 আছে, আবার যদি আর তো সামনে বাড়ানো যাবে না। এখন এই যে আছে একও তো তাড়াতাড়ি গসাগু দাবি রাখে যে দুটো কমন ফ্যাক্টর, আবার এইদিকে 3ও দাবি রাখে, আমরা কোনটা নিব? কারণ এখানে বলে দিয়েছে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা নিতে হবে, অর্থাৎ আমাকে 3টাকে কাউন্ট করতে হবে নাকি। আছে কেউ? দুজন। বাহ, আচ্ছা, তাহলে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা নিব। কিন্তু আমরা কিন্তু এইভাবে আসলে অভ্যস্ত না, কিন্তু যুগ পরিবর্তনশীল। আর আমরা শুধুমাত্র যারা প্রাথমিকের শিক্ষক যারা হব, শুধুমাত্র যে আমরা হব শিক্ষকতার জন্য পড়লাম, প্রয়োজনে যে আমার প্রয়োজনে আমি অনেক কিছু পড়লাম শিখলাম, কিন্তু পরবর্তীতে যদি আমরা এগুলা বাচ্চাদেরকে না বোঝাই দেবে তো সমস্যা না। সেই প্রেক্ষিতে আমরা বিস্তারিতভাবে চেষ্টা করবো পড়ার জন্য। এই জিনিসগুলো গুণনীয় গুণিত এগুলো খুব কমন একটা জিনিস, আমরা লসাগু গসাগুর ক্ষেত্রে লাগে, বাচ্চারা একটা আনন্দ পাবে নিজেদের মতো করে। আপনারাও বুঝবেন, আপনারাও বোঝাবেন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর আমি আমার মতোই আর কি ইয়ে করতেছি, মানে ক্লাস যেভাবে নর্মালি নেওয়া হয়। যাক, তাহলে এটা যদি আমরা নর্মালি আমরা যদি 12 আর 15 গসাগু করি, কারণ আমরা যেভাবে ভাগ করি, তাহলে 12 একে কত 12 মানে আমরা ভাগশেষ 3, তো এবার 12 দিয়ে ভাগ করি,
3 4 11 12 অর্থাৎ এইভাবে কিন্তু আমরা দুইটা সংখ্যা এই যে যেটা দিয়ে আমরা ভাজক আছে ভাজকটাকে আমরা গসাগু হিসেবে নিই। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানেও 3 এখানেও 3ই আসছে। সো যে কোনো সংখ্যা আমরা এইভাবে গুণিতক এবং গুণনীয়ক আকারেও কিন্তু লসাগু গসাগু বের করতে পারি এবং এগুলো শর্টকাট অনেক থিওরি আছে। তো শর্টকাট তো আছেই, শর্টকাট মানে গেলে মোটিভেশন হয়ে যাবে, বিষয়টা এমন না। মানে কিন্তু যে আমি বিস্তারিত জেনে তারপরে শর্টকাট করলে কোনো সমস্যা নেই। আর আমি যে এখন ক্লাস নিতেছি, মানে আমি যদি একজন বিসিএস ক্যাডার হইতাম বা বিরাট একটা চাকরিজীবী হইতাম, সো দেখা যাচ্ছে যে এগুলো আপনারা সেই মাথার মধ্যে নেওয়ার জন্য থাকতেন যে উনি ক্লাস নিচ্ছে এবং বিসিএস ক্যাডার অমুক তমুক, সেই হিসাবে একটা জিনিস থাকতো। সো আমি একটা সাধারণ মানুষ, নগণ্য মানুষ, সেই হিসেবে দেখা যাচ্ছে এগুলো এতটা গ্রাহ্যতা পাবে না। এটাই আমাদের, এটাই গেলে জানি বাস্তব, একটু আগে যে পড়াইছিলাম বাস্তব সংখ্যা, মানে এটাই বাস্তব। তো বাস্তবের মধ্যেও দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় একটা কথা আছে না, দেখালে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আসলে আমরা এই কথার মাধ্যমে আমরা অনেক কিছু প্রেরণা পাই, বাট এই লাইনটা যে কে লিখছে এটাও হয়তো এখন পর্যন্ত মানে খুঁজে পাওয়া যায় না যে লাইনটা লেখক কে। সো এক্ষেত্রেও বাংলাদেশ একটা টপিক্স বলি যে আমরা যে লাইনগুলোর লেখক পাই, হ্যাঁ, সেগুলাকে আমরা দেখা যাচ্ছে যা অনেক সময় ভাব সম্প্রসারণ করি, যেগুলো লেখকের নাম জানা বা লেখকের চিনি, যার উৎস আছে, সেগুলোকে আমরা বলি প্রবচন। আর যেগুলোর উৎস নেই, লোকমুখে প্রচলিত এবং আমরা ব্যবহার করি, সেগুলোকে আমরা বলি হলো প্রভাব। যেরকম একটা প্রভাব, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সো আপনাদের বাসায় আশেপাশে অমূল্য রতন আছে, সরকারি যে বইগুলো দেওয়া হয়, দেখা যাচ্ছে যে 6 থেকে যদি শুরু করেন বা 4 5 3 4 5 থেকে শুরু করে যদি আমাদের 9 10 পর্যন্ত বইটা আসা যায়, মানে জাস্ট খালি যেহেতু আপনারা অনার্স মাস্টার্স করা মানে অনেক কিছু জানাই, জাস্ট একবার চোখ বলে এসব বইয়ের বেসিকগুলো পড়লে কোনো ইউটিউব চ্যানেল, কোনো ক্লাস কারো দ্বারস্থ লাগে না। যদি এই জায়গায় বুঝতে আগে কোনো দুর্বলতা থেকে থাকে, তখন সেই জন্য কারো দ্বারস্থ হইতে হয়, যে বলতে হয় যে আপনি একটু যদি বুঝাই দিতেন ভালো হয়। সো আমাদের আশেপাশে কিন্তু অনেক মানে দেখা যাচ্ছে যে আমি হয়তো বা একটু ম্যাথ বুঝতেছি, আমার মতো আরো হাজার জন আছে আপনার আশেপাশে হয়তো বা ম্যাথ বুঝতেছি, কেউ আবার ইংলিশ বুঝতেছে। যারা আমরা ম্যাথ মানে কম বুঝি তারা ম্যাথের একজনের কাছে একটু মানে সাহায্য নিতে পারি, যারা ইংলিশ কম বুঝি তারা ইংলিশের একজন মানুষের সাহায্য নিতে পারি, বাংলা মানে কম বুঝি, মানে সব মানে সবাই তো আর সবকিছু বোঝে না। সো একবার আলাদাভাবে একজন আরেকজনের পারস্পরিক মানে সহায়তাতেই ভালো কিছু সম্ভব। এবং আপনারা দেখা যাচ্ছে যে আমার স্টুডেন্টদের মধ্যে তারা দেখা যাচ্ছে একটা গ্রুপ থাকতে পারে, যে তারা একটা গ্রুপ বা একটা ব্যাচ, হ্যাঁ, দেখা যাচ্ছে যে শিক্ষক যারা আছেন, দেখা যাচ্ছে অন্য তাদের একটা এরকম যেমন গ্রুপ থাকে। তো বিভিন্ন ধরনের গ্রুপের মানুষ থাকেন, ওনারা নিজেদের মধ্যেও কিন্তু একটা চর্চা তথা গ্রুপ স্টাডির মাধ্যমে ভালো কিছু অর্জন করা সম্ভব। শিক্ষকের কাছে বা এই মানে বিভিন্ন কোর্স কিনা, এটা সেটা করা, বই কিনা, বই তো আমাদের হাতে নাগালি থাকে, মানে গণিতের বই বিশেষ করে ইংরেজির বই, এগুলো কিন্তু আমাদের হাতে নাগালি থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের আসলে ওই চটকদার বিজ্ঞাপন দেখে নতুন নতুন বই কিনে, আমিও কিনছি। আমার এনে মানে কোন বইটা নাই যে ইংলিশের সবচেয়ে জনপ্রিয় বই কিনে মাস্টার ইংলিশ টিউটর, সেটা যদিও গিফট দেওয়া হয়েছিল, প্রিমিয়ার ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, মানে তারপর কমিউনিটিভ ইংলিশ, মানে কিন্তু কম রাখছে, এক বস্তা ইংলিশের বই আছে আমার। হ্যাঁ, তো আমি যে মানে সারাদিন এত পরিমাণ স্টুডেন্ট পড়াইতে ওই নিজে আর বই কিনে একবারে নতুন পড়ে থাকে। সো এরকম যাতে না হয়, আপনারা পড়বেন, আপনাদের জীবন সুন্দর হোক, সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।